ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এনটিভির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি ইনসাইট প্রোগ্রামে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকের প্রোগ্রামে আমরা যেহেতু 31 জানুয়ারি সেলফ অ্যাসেসমেন্ট ডেডলাইন এক সপ্তাহের মধ্যেই, তো আজকের প্রোগ্রামে আমাদের মেইন ফোকাস থাকবে সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে ডিসকাস করার। তো আমাদের সাথে দুইজন আমাদের গেস্ট আছেন। তো আমার ডান পাশে আছেন আলী আশরাফ চৌধুরী। আলী ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, থ্যাংক ইউ। অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের দর্শকদের জন্য আসছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমাদের দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতে চান। দর্শক, শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আমাদের সাথে থাকেন, আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব। দবির ভাই এটা আপনাদের জানাবেন এখনই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমার বাম পাশে আছেন কামরুল আজিজ ভাই। কামরুল আজিজ ভাই, কেমন আছেন? আমি জানি আপনার প্র্যাকটিস অনেক বিজি এখন 31 জানুয়ারি ডেডলাইনের জন্য, তো তারপরেও আমাদের দর্শকদের জন্য আপনি কষ্ট করে এসেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। তো প্রোগ্রামের শুরুতে যদি দর্শকদের জন্য কিছু বলতে চান। আমরা আলাপ করব ট্যাক্স নিয়ে, এটাই তো এখন বার্নিং পয়েন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের যেই ট্যাক্স ইয়ার 24-25 এই ট্যাক্স ইয়ারের ডেডলাইন সেলফ অ্যাসেসমেন্টের 31 জানুয়ারি। তো আজকে তো 22 তারিখ, দ্যাট মিনস আমাদের কাছে 8-9 দিন সময় আছে। তো এই জন্য আজকের প্রোগ্রামে আমরা মূলত সেলফ অ্যাসেসমেন্ট, এটা কারা করতে হয়, কেন করতে হয়, কীভাবে করতে হয়, আপনি যদি প্রথমবারের মতো করেন তাহলে কী কী বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি রেগুলার করেন কী ধরনের জিনিসগুলি অ্যালাউবল এক্সপেন্স আছে, ডিসঅ্যালাউড কী আছে, এবং অনেকে হয়তো ওয়ান অফ করতে হইতে পারে যদি আপনার কোনো ক্যাপিটাল গেইন থাকে, অথবা আপনার ওয়ান অফ কোনো ইনকাম থাকে যেটা ট্যাক্স হয় নাই, এই ধরনের সিনারিও থাকতে পারে। সেক্ষেত্রেও আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হইতে পারে। তো মূলত আমাদের কমিউনিটির মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট তারাই করে, যেমন সেলফ এমপ্লয়েড, আপনি একজন সোল ট্রেডার, অথবা আপনি উবার চালান, অথবা আপনার একটা গ্রোসারি শপ আছে, এরকম অনেকেই আছেন, তারা সেলফ অ্যাসেসমেন্ট করেন। এছাড়া কিছু এক্সেপশনাল সিনারিও আছে, যাদের হাই ইনকাম থাকে, স্পাউসের একজন, তাদেরকে অনেক সময় সেলফ অ্যাসেসমেন্ট করতে হতে পারে যদি চাইল্ড বেনিফিট থাকে। তো এই বিষয়গুলি নিয়ে আমরা একটু আলাপ করব। তো আমি প্রথমেই কামরুল আজিজ ভাই আপনাকে আসতে চাই, জেনারেলি সেলফ অ্যাসেসমেন্ট কাদের করতে হয়? আমি যতটুকু জানি, আপনি যদি এমপ্লয়ি হন, আপনি তো আপনার ট্যাক্স পেরোলের মাধ্যমে দিচ্ছেন, তাই না? আপনার ট্যাক্স, ন্যাশনাল ইন্স্যুরেন্স সব দিচ্ছেন। তো জেনারেলি যারা এমপ্লয়েড তাদেরকে করতে হয় না, জেনারেলি দেয়ার আর এক্সেপশনাল সিনারি। তো আমাদের কমিউনিটির যে আপনার এক্সপিরিয়েন্স, সেই অনুযায়ী কারা কারা সেলফ অ্যাসেসমেন্ট করবে, এটা যদি আপনি আগে একটু আমাদের দর্শকদের জন্য বলতেন। হ্যাঁ দবির ভাই, আপনি অলরেডি অনেকগুলো মেনশন করে ফেলছেন যে যারা উবার চালায়, আপনি বলছেন আমাদের কমিউনিটির মধ্যে, বা ছোটো গ্রোসারি শপ, টেকওয়ে বিজনেস, যারা সোল ট্রেডার বিজনেস করে, নট লিমিটেড কোম্পানি, তাদের প্রত্যেকেই, অথবা যাদের ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়, অথবা যাদের ইনকাম, ইভেন এমপ্লয়মেন্ট ইনকাম, এক্সেপশনের কথা বলছেন যে এমপ্লয়মেন্ট ইনকাম আপনার যদি 100,000-এর উপরে হয়, সো এইসব ক্ষেত্রে আপনাকে ট্যাক্স সেলফ অ্যাসেসমেন্ট সাবমিট করতে হয়। ওই যে আপনি আবার বলছেন যে ওয়ান অফ, এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যদি হয়, তাহলে আপনি যখন বাড়িটা বা কোনো শেয়ার বা কোনো অ্যাসেট ডিসপোজ করবেন, তখন আপনার হয়তো ওই সব বছরের জন্যই, ওই সময়ের জন্যই আপনাকে সাবমিট করতে হইতে পারে। জি, আসলে তো শেয়ার বা আপনার বাড়ি তো আপনি প্রতি বছর বিক্রি করেন। হ্যাঁ, যেটাই ওইটা হচ্ছে ওয়ান অফ। আর যারা রেগুলার ইনকাম করে, যেমন উবার ড্রাইভার বা অফ লাইসেন্স অথবা টেকওয়ে, তাদের যারা আন্ডার সোল ট্রেডার, এক মালিকানা ভিত্তিতে করে অথবা পার্টনারশিপ করে, তাদেরকে আপনাকে প্রত্যেক বছরই 31 জানুয়ারিতে, এপ্রিল টু এপ্রিলের ট্যাক্স রিটার্নটা আমাদের 9 মাস বেশি দেয়। তো অনেকেই আবার দেখা গেছে যে একটা কনসেপ্ট আমাদের কমিউনিটির মধ্যে, যে ওই 31 জানুয়ারি হচ্ছে ট্যাক্সের লাইন, না, তোমাকে 9 মাস সময় দেয়, সবাই যাতে 31 জানুয়ারির ভিতরে এসে হ্রাস না করে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আমাকে তো অনেক এপ্রিলের 6 তারিখের পরেই তো আমার এটা ওপেন হয়ে গেছে, আই ক্যান সাবমিট ইট। সো এই জিনিস, কামরুল ভাই, আমি যেটা একটা স্ট্যাটিস্টিক জানি, গত বছর যেটা 31 জানুয়ারি 25 ছিল আর কি, যেটা কিনা ওই 23-24 ট্যাক্স রিটার্ন, 1.1 মিলিয়ন পিপল কিন্তু মিস করছে, 9% to 10% ট্যাক্স পেয়ার ইউকে, এবং 100 পাউন্ড পেনাল্টি কিন্তু অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক। এটা হয়, এটা এই যে আমরা তো যখন কাজ করি তখন দেখি যে কনসেপশন, 31, এটা তো 31 জানুয়ারিতে, এখনও তো সময় আছে 2 মাস, 1 মাস, সে সবাই 31 জানুয়ারি, এবং অনেক সময় ওরাই নিজেরাই লেট করে। এই জন্য আমাদের সবার উচিত হবে যে তাড়াতাড়ি 6 এপ্রিলের পরেই আপনার ট্যাক্সটা প্রিপারেশন করা উচিত। এটা কিন্তু আপনি খুব ভালো কথা বলছেন, আসলে খুব, যেহেতু আপনাকে করতেই হবে, আর্লি করলে আপনার পিস অফ মাইন্ডও তো আছে। হ্যাঁ, পিস অফ মাইন্ড। ধরেন আপনার একটা লায়াবিলিটি হয়েছে, আপনার 31 জানুয়ারি ডেডলাইন, আপনাকে পে করতে হবে। এখন যদি ধরেন আপনি মের ফার্স্ট উইকে সাবমিট করেন,
ইউ গট লটস অফ টাইম আপনাকে ওই লায়াবিলিটিটা পে অফ করার জন্য। জি কিন্তু আপনি যদি সাবমিটই করেন 27 তারিখ ধরেন ফর এক্সাম্পল, অথবা 31 এসে, তখন আপনার জন্য এটা প্যানিক হয়ে যায় যে ধরেন 31 যারা সাবমিট করতেছেন তাদের যে বেশি প্রবলেম হবে, একটা হলো সাবমিশন পেনাল্টি অ্যাভয়েড করার একটা কোশ্চেন থেকে যায়। এখন নতুন নিয়ম হলো পেমেন্টও করতে হবে 31 হয়, হ্যাঁ। এবং না পেমেন্ট মিস করলেও কিন্তু পেনাল্টি হবে। তা তো পেমেন্ট মিস করলে আপনার ইন্টারেস্টও তো হবে, ইন্টারেস্ট আর মাফ নেই। হ্যাঁ হ্যাঁ। তো আলী ভাই আপনার কাছে আমি আসবো, আমি আবার কামরুল ভাই আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো জানার জন্য যে আমি যদি প্রথমবারের মতো সেলফ অ্যাসেসমেন্ট করতে হয়, আছে না প্রথমবারের মতো সবকিছুই করতে হয় প্রথমবার, তো আমার কি কি লাগতে পারে বা আমি এটা কিভাবে করব? যদিও দর্শকদের জন্য খুব কম সময়, তারপরেও অনেকে জানার জন্য যে প্রথমবারের মতো করতে গেলে কি করতে হবে, কি কি জিনিস লাগবে। এখন প্রশ্ন হচ্ছে প্রথমবার কেন করছেন? মূলত আপনি হয়তো কোনো ব্যবসা শুরু করেছেন নিজের নামে, আপনি সোল ট্রেডার হিসেবে করতে চান, লিমিটেড কোম্পানি না। এখন বা এমন সিচুয়েশন হয়েছে, যেমন কামরুল ভাই একটু আগে বললেন যে আপনি ওয়ান অফ ক্যাপিটাল গেইন হয়েছে বা এমন কিছু হয়েছে যেটা ওয়ান অফ, এই জন্য আপনাকে করতে হবে। তো এই ধরনের ক্ষেত্রে আপনি যখন সেলফ অ্যাসেসমেন্ট করা লাগবে, আপনি তো জানবেন নিশ্চয়ই যে আপনি সেলফ অ্যাসেসমেন্ট করা লাগবে, ডিউ হয়ে গেছে আপনার জন্য। এবার ডিউ হওয়াটা কীরকমভাবে বুঝবেন ডিউ হয়ে গেছে? যেমন ট্যাক্স ইয়ার ফিনিশ হচ্ছে এপ্রিল, 5th of এপ্রিলে শেষ হয়ে যাচ্ছে যে কোনো বছরে। এর থেকে অক্টোবরের আগ পর্যন্ত আপনি যদি সেলফ অ্যাসেসমেন্ট যদি করা আপনার ডিউ হয়ে যায়, যে আপনি ট্রেডিং শুরু করেছেন আগের বছরে অথবা আপনার ক্যাপিটাল গেইন আছে আগের বছরে, তাহলে আপনি এই টাইমটার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, মাস্ট নোটিফিকেশনটা জমা দিতে হবে, এটা রিকোয়ারমেন্ট। এবং নিয়মটা হচ্ছে কি, আপনি যদি ট্রেডিংয়ে যান, আমরা ট্রেডিংটা বেশি আলাপ করি কারণ বেশিরভাগ লোকই ট্রেডিং, তো ওনাদের যেটা ব্যবসাটাকে রেজিস্টার করানোর জন্য সোল ট্রেডার হিসেবে রেজিস্টার করতে হবে। এবং আপনার মনে রাখতে হবে এটা কিন্তু টাইম নেয়, এটা একদিনের কাজ না, 6 to 8 weeks লেগে যাবে, বেশিও লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে। তো আপনি সোল ট্রেডার রেজিস্টার্ড হবেন, আপনার কাছে একটা ইউটিআর নাম্বার আসবে, এরপর আপনার গভর্নমেন্ট গেটওয়ে একটা করতে হবে, আইডি খুলতে হবে, নিজে করতে চান। এমনকি হ্যাঁ, আপনি যদি এজেন্টকে দিয়ে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু অনেক লোক চায় নিজের কন্ট্রোল রাখতে, সেই ক্ষেত্রে আপনার আইডি খুলতে হবে। তো সেই আইডি খুলে সেখানে ট্যাক্স অ্যাক্টিভেট করতে আরও 7 দিন লাগবে। এখন ধরেন আপনি রেখে দিচ্ছেন জানুয়ারি মাসের জন্য, এখন রেজিস্ট্রেশন করলে আপনার ইউটিআরই আসলো না, এবং আপনি কিন্তু লেট হয়ে গেলেন অটোমেটিক। তো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল হইতে হবে আর কি, যে প্রথমবার যখন করতেছেন আপনি যদি না জানেন, আমি রেকমেন্ড করি নিকটবর্তী কোনো কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টের কাছে যান, প্রপারলি সেট আপ করেন, কোনো ভুল যেন না হয়। কারণ এই জিনিসগুলো আসলে তো সেন্সিটিভ, ফাইন্যান্সিয়াল রিলেটেড জিনিস, পেনাল্টি হইতে পারে নানা ধরনের। এটা তো ভালো পেনাল্টি দিয়ে বেঁচে গেলে, প্রসিকিউশন হলে কি করবেন? তো এই জন্য এগুলো খেয়াল রাখবেন আর কি। HM রেভিনিউর পেজে প্রপার আছে আর কি, ডিসক্রিপশন আছে কীভাবে করতে হবে। যদি নিজে করতে চান একটু টাইম নেবেন, হাতে নিয়ে ইউটিআরটা পান, তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট করেন। প্রথমবার যদি করেন একটু আগের থেকে শুরু করেন। থ্যাংক ইউ। তো দর্শক আপনারা আমাদের সাথেই আছেন, তো আমরা ডিসকাস করতেছি সেলফ অ্যাসেসমেন্টের ব্যাপারে। তো টিভি স্ক্রিনে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি কথা বলতে পারবেন স্টুডিওতে, আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে চেষ্টা করব। কামরুল ভাই, আমরা কিন্তু ডিসকাস করলাম, যে ডিসকাশন থেকে আসলো যে আপনার যদি অবশ্যই সোল ট্রেডারই মেইনলি, তো সেলফ এমপ্লয়মেন্ট যেটা বলে, পাশাপাশি সিজিটি থাকলে, ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকলে, অনেক সময় ফরেন ইনকাম থাকলেও আপনার করতে হবে, যেটা কিনা ইম্পর্টেন্ট, অনেকেই মিস করে এটা। অনেকে মানে অনেকের এটা এইচএমআরসি এটা চেস করতেছে, অনেকের আগে ইনফরমেশন ছিল না, এখন হয়তো ইনফরমেশন তারা কালেক্ট করতেছে। এবং এটা মেইন রিজন আসলে, যেটা আমি আমার কিছু যতটুকু জানি, কিছু কলিগ যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কিছু কান্ট্রি আছে, কিছু কিছু কান্ট্রি কিন্তু এখন ফাইন্যান্সিয়ালি এগুলো শেয়ার করতেছে, প্রায় 150 কান্ট্রি। তো আপনি কিন্তু ইনফরমেশন আইসা পড়তেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, যদি ফরেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে, ইভেন আপনি কোনো অ্যাসেট ডিসপোজ করতেছেন, আপনার কোনো প্রপার্টি ব্যাক হোমে আছে, আগে এগুলো মানুষ ডিসক্লোজ করতো না, কিন্তু এটা করা উচিত। এরকম অনেক পেনাল্টি, বড় বড় পেনাল্টি হয়েছে HMRC এগুলো ধরছে, ইভেন আমাদের কমিউনিটির মধ্যে। হ্যাঁ, ইন্ডিয়াতে কিন্তু ডিজিটাল সিস্টেম হওয়ার কারণে অনেক ইজিলি ক্যাচ করতে পারে HMRC। বাংলাদেশে এটা এত অর্গানাইজ না, কিন্তু তারপরে অনেক কেস হচ্ছে এবং অনেক ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে আমার জানা মতো। আসলে আমাদের যে থাকবে অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্য, যে আপনার যে যদি থাকে এটা ডিক্লেয়ার করা উচিত, না হলে তো ভবিষ্যতে সমস্যা হতে পারে। এটা একটা স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে, আপনি যদি ইউকে রেসিডেন্স হন, আপনি যদি ইউকে ট্যাক্স পেয়ার্স হন, তাইলে আপনি এইখানে ইংল্যান্ডে আপনার সারা দুনিয়া যেখানে যে অ্যাসেট ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম থাকে আপনাকে এখানে ডিসক্লোজ করতে হবে, এবং গেইনও হ্যাঁ হোয়াটএভার আপনাকে এখানে দিতে হবে। ওইখানে আপনি ধরেন আপনি বাংলাদেশে ফর এক্সাম্পল আমাদের কমিউনিটি, সেইখানে ট্যাক্স পে করছে, ওইখানে যদি ডাবল ট্রিটি থাকে, ওইখানে যদি ট্যাক্স দিয়ে থাকে, সে এক্সামশন পাবে, কিন্তু মাস্ট ডিসক্লোজ করতে হবে। তো এটা অনেক সময় এরা
আমাদের কমিউনিটি অনেক সময় সচেতনতার অভাবে হোক বা যে কোনো জানে না বা অথবা ইগনোর করে না, কিন্তু যখন এটা আবার HMRC রেজ করা হয় তখন আবার এন্ডেড আপ উইথ বিগ পেনাল্টি। ডাবল ট্রিটি এগ্রিমেন্ট না থাকলেও ইউনিটারিও কিন্তু ওরা ডিডাক্ট করে। ওদের কথা হলো যে আপনি ডিক্লেয়ার করেন, আপনি যে পরিমাণ ট্যাক্স দিয়েছেন ওইটা ডিডাক্ট করে বাকিটা আপনি পে করবেন। এটাই তো সহজ কথা, যেটা যদি অনেক জটিল ব্যাপার স্যাপার আছে, তারপর সহজ কথা এটাই। হ্যাঁ, অবশ্যই এটা জটিল, এক এক দেশের এক এক রুল, কোন দেশে আন্ডার টিটি আছে, কোন দেশে টিটি নেই, এটা আপনাকে জানতে হবে, বা এটাই হচ্ছে বেসিক রুলস যে আপনাকে ডিসক্লোজ করতে হবে সবকিছু এখানে। তো ঠিক আছে, আরেকটা জিনিস যেটা আসে না এখনো ডিসকাশনে, আমরা সোল ট্রেডার বললাম, ক্যাপিটাল গেইন ট্যাক্স বললাম, একটু ফরেন ইনকাম টাচ করলাম। কোম্পানি ডাইরেক্টরও কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট করতে হইতে পারে যদি তার ডিভিডেন্ড থাকে বা কোনো বেনিফিট থাকে, তাই না? হ্যাঁ, অবশ্যই যদি তার ডিভিডেন্ড থাকে তাহলে ডিসক্লোজ করতে হবে। এইটা ডিভিডেন্ড ইনকামটা অবশ্যই এটা ট্যাক্স পে করতে হবে HMRC কে। ওইটা তো আর আপনি যদি উইথ স্যালারি হিসাবে নেন তাহলে তো ওইটাই ট্যাক্স পে করতে সোর্সে, কিন্তু ডিভিডেন্ড যেটা নিচ্ছেন ওইটা আপনাকে সেলফ অ্যাসেসমেন্টের মধ্যে পে করতে হবে। তাইলে আজকের প্রোগ্রামটা আসলে আমরা একটু ডিসকাস করতে চাই যে সেলফ এমপ্লয়মেন্ট ফোকাস, পাশাপাশি একটু ক্যাপিটাল গেইন নিয়ে একটু কথা বলবো, সাথে সাথে একটু রেন্টাল ইনকাম, যেহেতু আমাদের কমিউনিটির মধ্যে অনেকই রেন্টাল ইনকাম আছে, রেন্টাল আর একটু যদি আমরা সময় থাকে হাতে তাহলে একটু কোম্পানি ডাইরেক্টরদের যে ব্যাপারগুলি, কেন অনেকেই আছে লিমিটেড কোম্পানি ডাইরেক্টর, অবশ্যই আপনি সিটি রিটার্ন করতেছেন, কর্পোরেশন ট্যাক্স রিটার্ন করতেছেন, কিন্তু আপনার ওই কোম্পানি থেকে যদি কোনো বেনিফিট ইন কাইন্ড থাকে, কার বেনিফিট, ফুয়েল বেনিফিট অথবা ডিভিডেন্ড থাকে, তাহলে কিন্তু আপনার সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। হ্যাঁ, এটা অনেকটা কনসেপ্ট মনে করেন, অনেক দেখছি আমি, অনেক লিমিটেড কোম্পানি ডাইরেক্টর একটা মার্সিডিজ গাড়ি কিনছে অথবা একটা লেক্সাস কিনছে অথবা কিনছে, ও কোম্পানির নামে গাড়িটা সে কিনছে, লগবুক কোম্পানির নামে সব কিছুই সে ইউজ করতেছে, ও মানে ওটা খেয়ালই করে না যে এটা যে কিনা হয়েছে কোম্পানির নামে, ওটাকে বেনিফিট ইন কাইন্ড আনতে হবে। এটা জানা হতো বা না জেনে যেভাবেই হোক না কেন ওটা ইগনোর হয়। আমি ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রেই আমি এখানে কিন্তু অনেক কনসিকুয়েন্স আছে, যে ব্যাপারে আমি ডিটেইল আপ করার চেষ্টা করব আজকে, কারণ আপনার কিন্তু অ্যাজ এ ডাইরেক্টর আপনাকে সেলফ অ্যাসেসমেন্টে ট্যাক্স দিতে হবে, আবার কোম্পানি কিন্তু ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হবে। হ্যাঁ, কারণ এটা ইম্পর্টেন্ট, কারণ আপনাকে এটা ডিসক্লোজ না করলে যদি কোর্ট বাই HMRC তো আপনাকে এন্ডেড আপ উইথ বিগ পেনাল্টি, নো, কারণ আপনি এটা হাইড করছেন, এটা করতে পারেন না আপনি। তো ঠিক আছে, আমি একটু আলী ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি, রেন্টাল ইনকাম নিয়ে একটু কথা বলি, তারপর আপনার কাছে আবার সেলফ এমপ্লয়েড নিয়ে আসবো। তো আলী ভাই, রেন্টাল ইনকাম অবশ্যই আপনার রেন্টাল ইনকামের, যেহেতু এটা ট্যাক্স নট এট সোর্স, আপনার যদি রেন্টাল ইনকাম থাকে, আমি সেই ক্ষেত্রে অনেকে আবার রেন্টাল ইনকাম থাকে এরকম যে বাসার মধ্যে একটা রুম দিছে, সেই ক্ষেত্রেও তো এক্সাম্পশন আছে अराउंड 7500, ও পর্যন্ত থাকলে সমস্যা নাই। হ্যাঁ, ওটা অনেকেই কভার করে সাধারণত। সেন্ট্রাল লন্ডন না হয়ে অন্য জায়গায় হয় তাহলে কভার করে, নাহলে সেন্ট্রাল লন্ডন তো অন্য কেস। বাট নরমালি সেন্ট্রাল লন্ডনে কেউ বাসার মধ্যে ভাড়া দেয় এরকম দেখি না, এটা একটা যৌক্তিক কথা। তো সাধারণত এটা কভার করে ফেলে যতটুকু আমার মোস্ট অফ দ্য কেসে। যদি আপনি 7000, 8000, 7500 টাকাকে 12 মাসে ভাগ করেন, এটা যাতে একটা স্টুডেন্ট অ্যাকোমোডেশন গুলো দেখেন ওই সিমিলার ভাড়া, তো ওইরকম কিছু একটা হয়। মেইনলি যেটা বাই টু লেট প্রপার্টি, যেটা আমাদের কমিউনিটির জন্য আমরা ফোকাস করি। তো আমার যদি বাই টু লেট প্রপার্টি থাকে তাহলে আমার তো আসলে রেন্টাল ইনকাম, যেটা আমার নট ট্যাক্সেড সোর্স, আমি ট্যাক্স দিচ্ছি না, আমার কাছে আগে হিসাব করতে হবে কত টাকা ট্যাক্স হবে, না ট্যাক্সেবল প্রফিট কত, যেটা আমরা নন সেভিং ইনকাম বলি, যেগুলি যেমন আপনার স্যালারি একটা নন সেভিং ইনকাম, প্রপার্টি ইনকামও কিন্তু একটা নন সেভিং ইনকাম। সুবিধা হচ্ছে আপাতত প্রপার্টি ইনকামে এখানে কোনো ন্যাশনাল ইন্স্যুরেন্স নাই, ভবিষ্যতের কথা আমি বলতে পারি না, কারণ এবার কিন্তু একটু বাজেটের আগে কিন্তু ডিসকাশন হয়েছিল যে প্রপার্টি ইনকাম ও ন্যাশনাল ইন্স্যুরেন্স আসতে পারে, আমি জানি না। এখন প্রপার্টি ইনকাম গুলো যে আসে, বাই টু লেটের কথা বলি, ওখানে মর্টগেজ ইনভলভড, এবং বাই টু লেটের মর্টগেজ কিন্তু নরমাল মর্টগেজ থেকে হায়ার রেট। তো এই কষ্ট দিয়ে কেউ যদি আবার ন্যাশনাল ইন্স্যুরেন্স দেয় তো তার কিছুই থাকবে না হয়তো, তো সেটা হলো অন্য বিষয়। মূল সমস্যাটা হচ্ছে কি, আপনার রেন্টাল ইনকাম যদি থাকে, ইউ মাস্ট কিপ রেকর্ড প্রপারলি, প্রপার রেকর্ড রাখবেন কত ইনকাম হচ্ছে। এটা নর্মালি তো লোকজন যারা টেনেন্ট, আমি যখন বাসা ভাড়া করতাম, টেনেন্ট আমরা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হইতো নর্মালি, তো এই রেকর্ড থাকে আপনার ইনকামের, প্রুভেবল রেকর্ড থাকে, বিশেষ করে আপনার টেনেন্টের পক্ষ থেকে ডেফিনেটলি রেকর্ড আছে। তো এটা অ্যাভয়েড করার উপায় নেই, আপনি যদি ডিক্লেয়ার আগেও না করে থাকেন, ইউ মাস্ট ভলেন্টিয়ারলি ডিক্লেয়ার ইট, ক্লিয়ার ইউর নেম। কারণ হচ্ছে কি, বিষয়টা এরকম, রেন্টাল ইনকামটা আসবে, তারপর ওই প্রপার্টির জন্য ডাইরেক্টলি লিঙ্কড অ্যালাওয়েবল কস্টগুলো আপনি মাইনাস করতে পারবেন, বাদ দিতে পারবেন। অ্যালাওয়েবল কস্টগুলো কোনো, যেমন আপনি টেনেন্ট ফাইন্ড করতে গিয়ে এজেন্ট নিয়োগ করছেন, মার্কেটিং কস্ট, সেটা আপনি পারবেন নিতে। তারপর আপনি ওইখানে গেছেন, কোনো রিপেয়ার মেনটেন্যান্স যে খরচটা আপনি দিচ্ছেন, কোনো বাড়ি ভাড়া দেওয়ার সময় ইনক্লুসিভ দেওয়া হয়, যেমন বিলস, কাউন্সিল ট্যাক্স সব ইনক্লুসিভ নেয়, অনেক আছে এই ধরনের সিচুয়েশন, ওই ক্ষেত্রে ওইগুলো আপনি মাইনাস করতে পারবেন। নিয়ে বাদ দিয়ে এই সব খরচ বাদ দেওয়ার পর অ্যালাওয়েবল কস্টের একটা লিস্ট আছে মোটামুটি বড়, ওই লিস্টের এগুলো জেনুইন কস্টগুলো বাদ দেওয়ার বাদে যে লাভটা থাকবে
ট্যাক্সেবল, এবং ওই ট্যাক্সটা আপনি সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে ডিক্লেয়ার করতে হবে প্রতি বছর। এবং এটা মানে ফেল করলে সিমিলার ওয়ে আদার সেলফ অ্যাসেসমেন্টে যেটা হয় পেনাল্টি হবে, তারপরে আপনার আনপেইড ট্যাক্সের উপর আনপেইড অ্যামাউন্টের উপর আপনার ইন্টারেস্ট চার্জ হবে। এবং যদি এটা কয়েক বছর হয় তাহলে HM রেভিনিউ তখন এটা সিরিয়াস অ্যাকশনও নিবে, সিরিয়াস কেস হিসাবে নিবে। আর যদি আগে ভুল করে থাকেন, করেন নাই, এমনও ঘটনা আমরা দেখছি যে 10-12 বছর ধরে জমা দেয় নাই, দিতে হয়েছে। এমন না যে আপনি বলবেন যে না 6 বছর আমি রেকর্ড রাখার নিয়ম, এটা রুল আছে, 6 বছর বেশি রেকর্ড রাখতে নাই। না, আপনি যে ডেলিভারেটলি একটা কাজ করেন নাই, এটা 6 বছর নাই, এটা যখন ধরবেন যারা নিয়ম মানছে তাদের জন্য। এখন আপনি নিয়ম মানেন নাই, আপনার জন্য এটা টাইম রান আউট করে না, যখন ধরবে তখন দিতে হবে পেনাল্টি প্লাস ইন্টারেস্ট সহ। তো ঠিক আছে, এটা তো একটা গেল। আপনি একটু বলছেন মর্গেজ ইন্টারেস্টের কথা। আচ্ছা, হ্যাঁ, মর্গেজ ইন্টারেস্টটা তো আর অ্যালাউবল না, মানে 2017 এটা এখন হ্যাঁ, কিন্তু রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে আপনাকে কিছুটা অ্যালাউ, যাদের বেসিক রেট ট্যাক্স পেয়ার তারাই স্টিল কস্টের 20% পাবেন, ছাড় পাবেন। হায়ার রেটের ক্ষেত্রে আপনি এটা প্রফিট করতে পারবেন না। মানে আমাদের কমিউনিটিতে বেসিক রেট ট্যাক্স পেয়ারের আরেকটা বাড়ি থাকা একটু ডিফিকাল্ট আর কি, তাই না? আপনি বেসিক রেট ট্যাক্স পেয়ার হন, আপনি একটা বাড়ি আবার আরেকটা বাই টু লেট বাড়ি খুব কম, খুব কম, যদি সেকেন্ড জেনারেশন বা ইনহেরিটেন্স ভাবে চলে আসছে ওই ধরনের হইতে পারে। তো হ্যাঁ, আপনি এটা আগে ছিল আপনি পুরাটাই ক্লেম করতে পারতেন, কেউ কিছু বলতো না, চেকও করতো না নরমালি। এখন তো ধরেন সেরকম নাই, ডিজিটাল হয়ে গেছে, 2 মিনিটের মধ্যে সব চেক করে ফেলবে যে আসলে কতটা মর্গেজ। আর মর্গেজে আরেকটা জিনিস কেয়ারফুলি খেয়াল করবেন, বাই টু লেট মর্গেজ তো আপনি ইন্টারেস্ট পে করতেছেন অনলি, তাহলে এটা একটি ইজি। আবার অনেকের আছে সেকেন্ড প্রপার্টি, সে রিপে করে। হ্যাঁ, রিপেমেন্টের ক্ষেত্রে আপনি ক্যাপিটাল অংশটা বাদ দিতে হবে, আপনি ক্যাপিটাল অংশ ক্লেম করতে পারবেন না। এটা কিন্তু অনেকের ডাউট আছে, সিরিয়াস প্রবলেম, বুঝেও না। এবং অনেকে আছে একটু বেশি বুদ্ধিমান, অ্যাকাউন্টেন্টের থেকেও বেশি বুদ্ধিমান, ওনাদের কাছে ডকুমেন্ট চাইলে, কারণ আপনার যে প্রত্যেকের পার্সেন্ট রেটটা ভিন্ন, আপনি টোটাল অ্যামাউন্টটা পে করেন একবারে, কতটা ক্যাপিটাল কতটা ইন্টারেস্টটা ক্যালকুলেট করে বের করতে হবে। তো অনেকে আছে ডকুমেন্ট চাওয়ার পরও ওনারা সময় ক্ষেপণ করে দেয় না। তো আপনি ডেডলাইন মিট করতে গিয়ে পুরোটাকে হয়তো ইন্টারেস্ট নিচ্ছেন অথবা ডিসঅ্যালাউড করতেছেন, কিন্তু এইগুলো করবেন না, এটা আপনার ক্ষতি হবে পরবর্তীতে। সব সময় আমি মর্গেজ স্টেটমেন্ট ব্যাংক থেকে এভিডেন্স হিসেবে ওখানে অ্যাকাউন্ট থাকে, রিপেমেন্ট কত আর ইন্টারেস্ট কত, এটাই বলতে গেছিলাম। অনেকে চালাকি করে দিতে চায় না, দেরি করে, এটা অনেকে জানেও না, এটা অনেকের চালাকি না, অনেকে এটা জানেও না, এবং এই ডকুমেন্টও হারায় ফেলে অনেকে, সবচেয়ে ডেঞ্জারাস যেটা। সচেতনতার অভাবই বেশি আমার কাছে মনে হয়। যেটা আমাদের এই প্রোগ্রামটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, যাতে আমাদের কমিউনিটিতে আমাদের যারা বাই টু লেট প্রপার্টি আছে অথবা ট্রেডিং করে অথবা যে কোনো ট্যাক্স কনসিকুয়েন্সে, যাতে আমাদের কমিউনিটিতে যারা বিভিন্ন ধরনের ট্যাক্স সিনারিও আছে ওনারা জানে যে এটা একটা প্রবলেম, এটা সমস্যাটা আমাকে অ্যাড্রেস করতে হবে, এটা একটা কনসার্ন। তো এই জন্যই আমাদের প্রোগ্রামে আমরা বিভিন্ন সময় এই আলাপগুলি করি। তো আমার রেন্টাল ইনকামটা লাস্ট যেই ডিসকাশনটা আমি করতে চাই কামরুল ভাই আপনার সাথে, যে আলী ভাই একটু টাচ করছে যে অনেকে হয়তো ডিক্লেয়ার করে নাই, একটা ক্যাম্পেইন আছে। তো এই ক্যাম্পেইনটার ব্যাপারে যদি মনে করেন না, অনেকে ভুল হোক বা জেনে হোক না জেনে হোক, HMRCও জানে যে এটা আছে, তো সেজন্য তাদেরও একটা ক্যাম্পেইন চলতেছে যে কাম ক্লিন। তো এটা কিভাবে হয়? ওইটা অনেক আগে থেকেই শুরু হয়েছে যে HMRC একটা সবাইকেই না একটা লেটার পাঠায় যে তোমার কোনো আনডিসক্লোজড রেন্টাল ইনকাম আছে কিনা, এবং এটা সময় দেয়। ধরেন আপনাকে এটা পাঠাইলো, যে বললো ঠিক আছে, তখন এইখানে আপনি যেটা করবেন আমার মনে হয় সবারই করা উচিত, যে আপনার যদি রেন্টাল ইনকাম থাকে না, ধরেন লাস্ট 5 ইয়ার ডিসক্লোজ করেন নাই, তাহলে ওই সাথে সাথেই আপনি ভলান্টিয়ারিলি আপনাকে এটা ডিসক্লোজ করা উচিত। এবং এটা প্রথমে একটা নিয়ম আছে, আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম হয়তো আই থিঙ্ক আরও কোনো একটা সেশনে, যে আপনাকে প্রথমে নোটিফাই করবেন যে আমি ডিসক্লোজ করতে চাই, তারপর তারা আপনাকে একটা সার্টেন টাইম দিবে, ওই টাইমের ভিতরে আপনি ক্যালকুলেশন করবেন কত। এখন অনেক সময় দেখা যায় যে 10 ইয়ার্স আগে ওই রেন্টাল ভ্যালু কত ছিল ওইটারই হিসাবই নাই, ক্লায়েন্ট যে রেন্টাল ইনকাম করছে ওই ব্যাংক অ্যাকাউন্টও নাই, অনেকে বলে যে আমার ব্যাংক অ্যাকাউন্টই বন্ধ হয়ে গেছে, হইতেই পারে এটা। হ্যাঁ, আমার কাছে রেকর্ড তো থাকার কথা, মনেই নাই, ওইখানে আপনি কি করবেন? তো এগুলো আসলে যে কোনো একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের কাছে যাইতে হবে, ওইটা মার্কেট ভ্যালু, ওই সময় মার্কেট ভ্যালু কত ছিল অ্যাজাম্পশন করতে হবে, এটা ডিসক্লোজ করতে হবে। তারপরে আপনি আপনার এগুলো সব ক্যালকুলেশন ডিসক্লোজ HMRC চাইলে আপনার পেনাল্টিটা মওকুফও করতে পারে, না চাইলে নাও করবে, ডিপেন্ড করে আপনার নেগোসিয়েশনটা কেমন, আপনার অ্যাকাউন্টেন্ট কীভাবে নেগোসিয়েশন করতেছে। ইন্টারেস্টটা অবশ্যই দিতে হবে, এবং এটাই আর কি মেইনলি। থ্যাংক ইউ।
তো সেলফ এমপ্লয়মেন্ট নিয়ে তো কামরুল ভাই যেটা আপনি যদি একটু আমাদের অডিয়েন্সের জন্য ভিউয়ারদের জন্য বলেন যে অনেক এক্সপেন্স আছে অ্যালাউবল, আবার অনেক আছে ডিসঅ্যালাউবল। যে মেইন প্রবলেমটা যেটা পার্সোনাল এক্সপেন্স অনেক সময় ঢুকে যায়, আপনি তো ডিল করেন, তো এটাকে আপনি যদি একটু বলতেন আর কি শেয়ার করতেন। এই জিনিসটা মানে ইজ ক্লিয়ার। এটা আসলে কিভাবে ক্লিয়ার করবে একজন ইন্ডিভিজুয়াল, সে অ্যাকাউন্টেন্সির এত রুলস রেগুলেশন জানে না। সে ধরেন একটা বিজনেস ওপেন করছে, ধরেন আপনি একজন এক্সাম্পল হিসাবে একজন উবার ড্রাইভার, সে তার টাকা ব্যাংকে আসতেছে, এখান থেকে সে পার্সোনাল খরচ করতেছে, শপিং করতেছে, সব কিছু করতেছে। সে আপনাকে এন্ড অফ দ্য ইয়ার এসে বলবে দিস ইজ মাই ব্যাংক স্টেটমেন্ট এবং এখানে ইনকাম। এখন আপনি এই জিনিসটা আপনি কীভাবে করবেন ক্লারিফিকেশন? এটা আপনার প্রফেশনাল জাজমেন্ট, এবং আপনি ওই ইন্ডাস্ট্রি সম্পর্কে যদি জানতে পারেন তাহলে আপনি কিছুটা করতে পারবেন। এই ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে যার ট্যাক্স রিটার্ন সে তাকেই এই রেকর্ডটা মেনটেন করতে হবে, কারণ অ্যাকাউন্টেন্ট তো সুপারম্যান না, বা কোনো সে বলতে পারবে না যে এটা তোমার পার্সোনাল। এই যে পেট্রোলটা তুমি এখান থেকে দিছো, ধরেন তুমি এটা থেকে একটা গ্যারেজ থেকে পেট্রোল কিনছো, এটা কি তোমার পার্সোনাল নাকি বিজনেস? তুমি মোবাইলটা ইউজ করতেছো কতক্ষণের জন্য, তুমি পার্সোনাল করতেছো কতক্ষণের জন্য? আমরা হয়তো একটা এস্টিমেট করি, হ্যাঁ এটা এস্টিমেট করি সব কিছুর ব্যাপারে। হ্যাঁ, এটা হচ্ছে যে বেটার হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ওই অ্যাকাউন্টে আপনার ইনকামটা করা, বিজনেস রিলেটেড যদি কোনো এক্সপেন্স থাকে ওইখান থেকেই করা। একটা পাশাপাশি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ইনকাম যেটা আছে ওইটা তোমার যেটা খরচ করার দরকার ওইটা তুমি ট্রান্সফার করে ফেলো এভরি মান্থে, আর বাকি যেটা আছে বিজনেস অ্যাকাউন্টে রেখে দেও, ঠিক আছে? তারপরে ওইখান থেকে বিজনেস এক্সপেন্স করো। এটাই হচ্ছে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ক্লিয়ার আমার মনে হয়। এভাবে যদি ক্লায়েন্টরা ইউজ টু হয়, এটা ভেরি ডিফিকাল্ট টু এডুকেট দ্যাম, বা এটাভাবে যদি করা যায় তাহলে খুব ভালো হয়। আমাদের আর 2 মিনিট আছে। আমি মানে যেহেতু আপনি কারের কথা বললেন, মানে অল্টারনেট হয়তো আছে মাইলেজ। হ্যাঁ, এটা মাইলেজটা যদি একটু কুইকলি 1 মিনিট। মাইলেজ হচ্ছে 45 মিনিটস আপ টু 10,000 মাইল, আর এরপরে হচ্ছে 25 পি করে আপনি ইয়া করতে পারেন। তো এটা হ্যাঁ, এটা করতে গেলে আপনাকে লগ বুক মেনটেন করতে হবে, ক্লকটা মেনটেন করতে হবে যে আপনি কত হাজার মাইল বিজনেস পারপাসে দৌড়াচ্ছেন, কত আপনার সোশ্যালের কাজের জন্য করতেছেন, এটা আপনাকে রেকর্ড করতে হবে। ওই রেকর্ডটা করলে আর আপনার অন্য কোনো ক্লেম করতে যাবে না, আপনার পেট্রোলের খরচ লাগানোর দরকার নেই। হচ্ছে যে আপনাকে বলতে হবে যে আপনার কোনটা বিজনেস কোনটা ইয়া। কারণ এখানে অনেক সময় যে জাজমেন্টটা কি আপনি মানে আনরিয়ালিস্টিক কিছু করলে এইচএমআরসি ট্রিগার আউট করবে। জি ট্রিগার আউট করবে। এখানে অনেক সময় প্রফেশন যে কোনো, তার মানে হচ্ছে যে আপনি অ্যাকাউন্টেন্ট। আমাকে ব্রেকে যেতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আজ বাবা ডিসকাস করব। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদেরকে একটা আরও 1 মিনিট আছে নাকি, তো আপনি একটু বলতে পারেন যে মাইলেজ যে অ্যালাউন্সটা সেটার রেকর্ডটা যে রাখবে, এই রেকর্ডটা লগ বুকে রেকর্ড করে রাখার পরে এই ক্ষেত্রে কি উনাকে আর কোন যেমন পেট্রোল এক্সপেন্স বা অন্য কিছু আর ক্লেম করতে পারবে না, যেটা একটা আইদার ওয়ান। তাহলে ওই রেকর্ডগুলো আর দরকার নেই যদি এটা ঠিকমতো রাখতে পারে। হ্যাঁ, যদি লগবুক মেইনটেইন করতে পারে, মাইলেজটা দিতে পারে, তাহলে ধরেন আপনি 15,000 মাইলেজ দৌড়াইছেন বিজনেস পারপাসে, আপনি গাড়ি ইউজ করছেন, ওইটা ক্যালকুলেট করে আপনার ভেহিকল রানিং কস্ট আপনাকে ইউজ করতে পারবে। আর না হইলে যদি এটা না করেন তাহলে যে কোনো একটা, দুইটা একসাথে করা যাবে না। এখানে আবার আছে অনেকে এসে আমাদের কাছে বলে হ্যাঁ যে আমার এই মাইলেজ আর এই হচ্ছে আমার পেট্রোল রিসিট। ঠিক আছে, আমাদের ব্রেকে যেতে হবে। থ্যাংক ইউ। তো যেহেতু 31 জানুয়ারি 26 আমাদের সেলফ অ্যাসেসমেন্টের ডেডলাইন ট্যাক্স রিটার্নের, তো সেক্ষেত্রে আজকের প্রোগ্রামটা আমরা সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে কথাবার্তা বলতেছি। তো আমাদের সাথে 2 জন গেস্ট আছেন, আলী আশরাফ চৌধুরী ভাই এবং কামরুল আজিজ ভাই। তো আমরা জেনারেলি সেলফ অ্যাসেসমেন্ট কে করবে, কখন করবে, না করলে কি সমস্যা, এবং বিভিন্ন অ্যাঙ্গেল সেলফ অ্যাসেসমেন্ট, যদি আপনি সেলফ এমপ্লয়মেন্ট হন আপনার কী ধরনের এক্সপেন্স আপনি অ্যালাউ করতে পারবেন, কী ধরনের এক্সপেন্স অ্যালাউবল না, আর রেন্টাল ইনকাম নিয়েও আমরা একটু কথাবার্তা বলেছি। তো আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়েও কিছু কথা বলবো, যা কাদের করতে হবে এবং কি কি অ্যালাউবল এক্সপেন্ডিচার হতে পারে, এবং সময় থাকলে আমরা একটু কোম্পানি ডাইরেক্টর যারা আছেন তারা কেন সেলফ অ্যাসেসমেন্ট করবেন, তাদের কি ব্যাপারে অ্যাওয়্যার থাকতে হবে, এগুলি নিয়ে একটু ডিসকাস করব। তো কামরুল ভাই, প্রথমে আমি ওই যে আমরা তো সেলফ এমপ্লয়মেন্ট ডিসকাস করতেছিলাম, তো আমাদের কমিউনিটিতে আপনি অবশ্যই জানেন যে আপনি যেহেতু প্র্যাকটিসে আছেন, অনেক সময় ক্লায়েন্ট সেলফ অ্যাসেসমেন্ট করার পরে আপনার দেখা গেল ট্যাক্স অ্যান্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স ক্লাস 4 সহ 2-3 হাজার পাউন্ড এসে পড়েছে ট্যাক্স বা হোয়াট এভার, তো বলে আমার তো টাকা নেই। তো এই ক্ষেত্রে আপনার কি অ্যাডভাইস হবে? ওই যে আগের কথায় ফিরে আসি যে প্রিপারেশন আগে থেকে নিতে হবে, নট ওয়েট ফর দ্য লাস্ট মিনিট। আর সেকেন্ড থিং হচ্ছে যে মেন্টাল কনসেপ্ট যেটা, যে এই ট্যাক্স কিন্তু
আপনি কাউকে দিচ্ছেন, ইট ইজ এ পার্ট অফ ইউর বিজনেস। আপনার যে কোনো একটা শপ বলেন বা যে কোনো একটা বিজনেস অবভিয়াস এক্সপেন্সের মতো এটা একটা অবভিয়াস, এটাকে আপনাকে ডিটারমাইন্ডই করতে হবে যে আমাকে ব্যবসা করলে ইনকাম করলে ট্যাক্স দিতে হবে। কিন্তু এটা আমাদের দেখা যায় যে কমিউনিটির মধ্যে যে কীভাবে ট্যাক্সটা মানে না দেওয়া যায়। কারণ এটা না দিলে হয় কি, অনেক সময় আপনি যদি বিজনেস গ্রো করতে চান, আমি ধরেন একটা সোল ট্রেডারের কথা বলি, তাহলে আপনাকে এটা তো দিতে হবে, আপনাকে এটা হচ্ছে স্ট্র্যাটেজি। কিন্তু আপনি এই জন্য আপনাকে প্রথমেই মেন্টাল ডিটারমাইন করতে হবে যে এই ট্যাক্সটা আমার পার্ট অফ বিজনেস, আমাকে বিজনেস করতে গেলে এই দেশে ট্যাক্স দিতে হবে এই জন্য। আর সেকেন্ড থিং হচ্ছে যে যদি আপনি মোটামুটি ধরেন আপনি তো বিজনেস করতেছেন, আপনি জানেন আপনার প্রফিট মার্জিন কত হইতে পারে, অ্যাটলিস্ট এটা আপনার জানা উচিত বিজনেস ওনার হিসাবে। এবং আপনি যখন করবেন তখন অনেকে দেখছি, অনেক ক্লায়েন্টে যারা একটু সচেতন, তারা কি করে এভরি মান্থ সে তার একটা সার্টেন অ্যামাউন্ট সে কত নিচ্ছে, সে তার বিজনেস পারপাসে এক্সপেন্স কত হচ্ছে এটা ট্রান্সফার করতেছে, এবং অন টপ অফ সে কর্পোরেশন ট্যাক্স যদি সে বিজনেস থাকে, ইন্ডিভিজুয়াল ট্যাক্স হইলে সে ধরেন 1000 পাউন্ড বা 500 পাউন্ড সে ট্রান্সফার করে রাখতেছে এস এ সাইড ইন এ বক্স এজ এ প্রভিশন হিসাবে যে আমার ট্যাক্স দিতে পারে। সো হোয়েন যখন 31 জানুয়ারি আসে বা যখনই সে ট্যাক্স রিটার্ন সাবমিট, তার কাছে ওই ফান্ডটা থাকে। আবার অনেকে যারা এই জিনিসটা খেয়াল করে না, তাদের জন্য বার্ডেন হয়ে যায়। তো আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি 5th এপ্রিলের পরেই আপনি মেন্টালি প্রিপেয়ার হয়ে যান। একটা কলার আছে, কলটা একটু নিয়ে নিই। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শফিকুল আলম কুরাইশ, আমি ইনকাম ট্যাক্স লইয়া কিছু মাতলাম পারি ভাই। জি জি বলেন, আপনার প্রশ্ন বলেন। স্যার, 1842 আমরা ব্রিটিশ পার্লামেন্ট উইলিয়াম পিট টাইম চ্যান্সেলর আসলা কিং জর্জ দা থার্ডের আমলো টাইম যে সময় 23 আসলা তাই চ্যান্সেলর আসলা এক্সচেকার চ্যান্সেলর আসলা ব্রিটিশ পার্লামেন্টের বাদে তাই প্রাইম মিনিস্টার আসলা। আমি ওখানে কইতাম তাই লেবার পার্টি ওই এক্স চ্যান্সেলর আসলা গর্ডন ব্রাউন বাদেও তাই প্রাইম মিনিস্টার হইছেন। আমি ভবিষ্যতে যেমন কইতাম যদি চলো ওই তো জি, আপনাকে ধন্যবাদ। আপনার কথা আসলে পরে ক্লিয়ার হয়নি। আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে আমাদেরকে আবার কল করে প্রশ্ন করতে পারবেন। থ্যাংক ইউ। আমি বুঝি নাই প্রশ্নটা। না, উনি আসলে একটু ডিসকাস করতেছিলেন বিভিন্ন ঐতিহাসিক হিস্টোরিক্যাল ব্যাপার, তো যাই হোক কোনো স্পেসিফিক কোশ্চেন ছিল না। থ্যাংক ইউ। তো আপনি যেটা বললেন এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি যদি একটু সহজভাবে বলতে চাই, আমি মনে করেন একজন সোল ট্রেডার, আপনি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে আমি যদি একটা বিজনেস ওনার হই, আমি কিন্তু জানি যে আমার কত টাকা প্রফিট বা লস হবে, তাই না? এটা আপনাকে জানতে হবে। অ্যাকুরেট না জানলে একটা এস্টিমেট, আমি যদি যে কোনো একটা ট্রেডের কিন্তু একটা আপনার প্রফিট মার্জিন যদি আপনি নিজে ডিটারমাইন না করতে পারেন, তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি যদি সে আমার 20% প্রফিট হয় সবকিছু খরচ বাদে, একদম এভরিথিং আমি মনে করি, তাহলে কিন্তু আমি যদি 1 লাখ মনে করেন 100,000 আমার রেভিনিউ হয়, আমি সোল ট্রেডার হই মনে করেন, হোটেল, তো আমার কিন্তু 20,000 পাউন্ড প্রফিট হবে, এটা কথার কথা। এই 20,000 পাউন্ড প্রফিটের উপরে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, ওই যে ট্যাক্স ইন্স্যুরেন্স দুইটাই দিতে হবে। নিতে হবে। হয়তো আমি যদি স্যালারি তো নিতে পারবো না সোল ট্রেডার হিসেবে, আমি কিন্তু পুরোটাই প্রফিট হবে, ওখান থেকে হয়তো 12,570 পাউন্ড আমি পার্সোনাল ডিডাক্ট করতে পারবো, কিন্তু বাকি টাকার উপরে কিন্তু আমার ট্যাক্স এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হবে। হ্যাঁ, এটা অলমোস্ট 26% মিনিমাম। কারণ ন্যাশনাল ইন্স্যুরেন্সও তো 12,570 পর্যন্ত দিতে হয় না, তো একই ট্যাক্স আর যে পার্সোনাল সেমই এখন, তাই না? তো এই যে একটা হিসাব, হ্যাঁ, এই হিসাবটা আপনি যেটা বললেন যে মাসে মাসে টাকাটা আমি আলাদা করে রাখি না, তাহলে তো আমার হার্ডশিপ হচ্ছে না। আর তারপরেও অনেকে হয়তো অনেক ক্রাইসিসে পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের অ্যাডভাইস হবে যে আপনি আগে থেকে যদি HMRC-কে জানান, তাহলে কিন্তু একটা ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা ওরা করতে পারে, তাই না? প্রথমত হচ্ছে যে এই যে ট্যাক্স যে আমার এটা এক্সপেন্স, এটা আপনাকে ডিটারমাইন, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনার কথা এটাই তো, মেনে নিতে হবে। মেনে নিতে হবে যে ট্যাক্স ইজ নট বার্ডেন, ট্যাক্স ইজ এক্সপেন্স। অন্য আরো 10টা এক্সপেন্সের মতো ট্যাক্স একটা এক্সপেন্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। এটা যখন মাইন্ডসেট যদি এটা হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের অনেক সমস্যা হচ্ছে। করতে পারি আপনার সাথে যেটা প্ল্যানিং এর কথা যেটা বললেন কামরুল আজিজ ভাই, যে আপনি একজন ব্যবসায়ী, আপনি ব্যবসার লাভ ক্ষতি না জানলে ব্যবসা করেন কিভাবে, কথাটা একেবারেই সত্য। তো আপনি ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী হলে আপনি মান্থলি না পারলে কোয়ার্টারলি অ্যাটলিস্ট একটা ম্যানেজমেন্ট রিপোর্ট টানলে আপনি দেখতে পারবেন কোথায় আপনার অ্যাপ্রক্সিমেটলি লসে আছেন কি লাভে আছেন। যদি আপনি লাভে থাকেন, তাহলে আপনি একটা কাজ করেন, যদি টাকা কন্ট্রোলই করতে না পারেন, তাহলে অ্যাটলিস্ট HM রেভিনিউর সাথে একটা অ্যারেঞ্জমেন্ট করে নেন, পেইং ইন অ্যাকাউন্ট, তাহলে আপনার ওই বার্ডেনটা এট দ্য এন্ড কমে আসবে যখন রিটার্ন জমা দিবেন। আমাদের কমিউনিটিতে কিন্তু এই ম্যানেজমেন্ট রিপোর্ট আর যে ক্যাশ বাজেট,
মানে ক্যাশ ক্যাশ ফ্লো বাজেট, ক্যাশ ফ্লো। আমরা যখন পড়ালেখা করছি বলছে ক্যাশ ইজ কিং মনে করেন। তো আমি যখন এখন ইউনিভার্সিটিতে পড়ে আমি বলি ক্যাশ ইজ লাইক ব্লাড সার্কুলেশন ইন বডি। এটা বন্ধ হলে তোমার ব্যবসাও বন্ধ, ব্লাড সার্কুলেশন বন্ধ হলে যেমন আপনি এটা লাইফ লাইন, তাই না? তো আমাদের কমিউনিটির কিন্তু এটার একটু সমস্যা আছে, যে আপনি যেমন বুঝার সমস্যা। অ্যাকাউন্টেন্ট সবকিছু করবে কিন্তু অ্যাকাউন্টেন্ট তো আসলে সবকিছু করবে না, আপনার ব্যবসা কিন্তু আপনাকে জানতে হবে। আসলে আমরা হয়তো প্রপারলি, যেমন কামরুল ভাই বললেন, প্রপারলি অ্যাডভাইস করে সেট করে দিতে পারবে সেফেস্ট ওয়ে, সেটা করতে পারবে অ্যাকাউন্টেন্ট। কিন্তু ওই যে অ্যাকাউন্টেন্ট সবকিছু করবে, এন্ড অফ দ্য ডে কিন্তু এজ এ ইন্ডিভিজুয়াল আমি যখন একটা বিজনেস রান করি, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেন্ট আপনাকে করে দিচ্ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না লিগ্যাল লায়াবিলিটি। হ্যাঁ, লায়াবিলিটি। তারপরে কিন্তু এটাকে সেলফ অ্যাসেসমেন্টই বলে, আপনার এজেন্ট করলো কিন্তু অ্যাসেসমেন্টটা কিন্তু সেলফ। হ্যাঁ, সেটা এন্ড অফ দ্য ডে এইচএমআরসি কিন্তু আপনাকেই ধরবে। হ্যাঁ, আপনি হয়তো অ্যাকাউন্টেন্টের কোনো দোষ যদি পান, নেগলিজেন্স পান, কোনো ধরনের ইয়ে পান, সেটা অন্য জিনিস, কিন্তু ট্যাক্স লায়াবিলিটি কিন্তু আপনাকেই দিতে হবে, এটা স্কিপ নাই। থ্যাংক ইউ। তো আলী ভাই, জি, তো সেলফ অ্যাসেসমেন্টের সময় আমাদের তো কমিউনিটিতে অনেক হয়তো চ্যারিটি করেন, ডোনেশন করেন, এটা মসজিদে হতে পারে বা কোনো ভালো অন্য কোনো অর্গানাইজেশন হতে পারে। তো অনেক এরকম মস্ক বা যে কোনো চ্যারিটেবল অর্গানাইজেশন কিন্তু গিফটেডের সাথে স্কিমে এইচএমআরসির সাথে থাকে। তো সেটার বেনিফিট যেটা হচ্ছে যে আপনি যদি 80 টাকা দেন, 80 পাউন্ড দেন, তাহলে ওরা 20 পাউন্ড, মানে টোটাল হলো গ্রস হলো 100, হ্যাঁ, ওরা 20 পাউন্ড ক্লেম করতে পারে, গিফট রেট ক্লেম। এখন আপনি বেসিক রেট ট্যাক্স পেয়ার হলে আপনার এটাতে কোনো বেনিফিট নাই, কোনো বেনিফিট নাই, কিন্তু আপনি হায়ার রেট ট্যাক্স পেয়ার হলে এটা তো কিছু বেনিফিট আছে। এই ব্যাপারটা যদি অনেকে হয়তো আমাদের কমিটিতে আছে যারা হায়ার রেট ট্যাক্স পেয়ার কিন্তু চ্যারিটেবল ডোনেশন করে কিন্তু ব্যাপারটা জানে না কিভাবে এটা ক্লেম করতে হবে। আপনি অলরেডি বলে ফেলছেন অ্যানসার অর্ধেক। সেটা হচ্ছে যে ওই যে স্কিমের সাথে রেজিস্টার্ড অর্গানাইজেশনে ডোনেট করতে হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। এবং ডোনেশন করলে আপনি একটা রিসিট দেওয়ার, ওটা রাখতে হবে, প্রত্যেকের কিউআর কোড আছে ভাই আছে, এটা রাখতে হবে, রেকর্ড, প্রপার রেকর্ড। আপনি ওই রেকর্ড রেখে তারপর যখন সেলফ অ্যাসেসমেন্ট করবেন, ওখানে চ্যারিটি ডোনেশনের একটা জায়গা আছে, গ্রাসরুট স্পোর্টসে ইনভেস্টের জায়গা আছে, এই যে এই জায়গাটাতে এসে আপনি ওই টাকাটা ফিগারটা দিলে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে। এখন আপনি যদি হায়ার রেট ট্যাক্স পেয়ার হন, খেয়াল করেন হায়ার রেট মানে আমরা 40%ই ধরি আপাতত, মানে আলোচনার জন্য, এটা 45 হইতে পারে। তো 40% যদি হয় তাহলে 20% তারা কিন্তু চ্যারিটিকে দিয়ে দিবে, বাকি 20% আপনাকে রিফান্ড করবে। হ্যাঁ, তো মুদ্রা কথা হলো যে আপনি 80 পাউন্ড দিলে 20 পাউন্ড যে চ্যারিটি দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে 100 পাউন্ডের রিওয়ার্ড দিবে, আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। আর হায়ার রেট ট্যাক্স পেয়ার হলে আপনি আরো 20 পাউন্ড ট্যাক্স নিজে পাবেন। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা হায়ার রেট ট্যাক্স পেয়ার। অনেক এখন ডোনেশনের মাত্রা তো ধরেন আমরা যদি এভাবে বলি যে একজন লোক অনলি 100 টাকা ডোনেট করতেছে, একটা কথা, অনেক আমাদের কমিটিতে লোক আছে যারা এই যে রমাদান আসতেছে অনেকেই কিন্তু অনেক টাকা ডোনেশন করে, 10-15 হাজার টাকা দেয়, কিন্তু জাকাত কিন্তু ডোনেশন, কিন্তু এটারও কিন্তু একটা গিফট রিলিফ হতে পারে, তাই না? হতে পারে যদি আপনি ওই যে কোয়ালিফাইড অর্গানাইজেশনে ডোনেট করেন, তাহলে ওটা এই জন্য আর কি খেয়াল করবেন আর কি। এই যে ক্রাইটেরিয়া যেটা বলছেন, রেজিস্টার্ড হইতে হবে। অনেকে ধরেন ব্যাংক থেকে 50 পাউন্ড দিয়ে দিয়েছে যে কোনো একজনকে, এসে বলে যে আমার এটা ট্যাক্স রিটার্নে ঢুকাই দাও, না ওটা হবে না, এটা হবে না। ফার্স্ট ক্রাইটেরিয়া রেজিস্ট্রেবল হইতে হবে, আপনাকে রেজিস্টার্ড হইতে হবে। এটা ডিটেইল জিজ্ঞেস করতে পারেন। গিফট এইডের একটা সাইন আছে, ওই যে স্লিপগুলো দেয় না, যে অর্গানাইজেশনগুলো আপনার গিফট এইডে অপটেড করা আছে, ওদের কিন্তু একটা ইয়ে থাকে, লোগো থাকে ওইখানে, যে গিফট এইড আপনি ক্লেম করতে পারবেন। এখন মোটামুটি মোস্ট অফ দ্য চ্যারিটি এটা করে, কারণ ওদের জন্য তো এটা অ্যাডভান্টেজ। ইয়েস, অফ কোর্স। থ্যাংক ইউ। তারপর একটু কেয়ারফুল হওয়া উচিত। থ্যাংক ইউ। তো কামরুল ভাই, নেক্সট যেটা আমরা ডিসকাস করতে চাই এটা হলো যে আপনি যে আমরা ইনিশিয়ালি বললাম না যে অনেকে ওয়ান অফ ক্যাপিটাল গেইন ট্যাক্স হইলে তাকে রিটার্ন করতে হইতে পারে। তো সেক্ষেত্রে মানে আমাদের কমিউনিটিতে প্রপার্টি অনেকে বাই টু লেট প্রপার্টি যেটা রেন্টাল ইনকামের জন্য রাখে, আবার অনেক সময় বিক্রি করে দেয়, সেক্ষেত্রে গেইন তো এটা ট্যাক্স হবেই। পাশাপাশি একটা জিনিস যেটা আছে যে আপনার যেটা মেইন প্রপার্টি আপনি থাকেন, অনেক সময় হয় না যে 2 বেডরুম প্রপার্টিতে আসি, এখন আমি 3 বেডরুম হাউসে চলে যাবো কারণ আমার ফ্যামিলি বড় হয়েছে, হ্যাঁ প্রয়োজন হয়েছে, তো আমি এটা বিক্রি করে দিলাম। সেক্ষেত্রে সাধারণত আপনার মেইন রেসিডেন্স এক্সেম্পটেড। সাধারণত আমি এই জন্য বলছি যে আপনি হয়তো পুরোপুরি সময়টা এটা থাকেন না, আপনি ভাড়া দিচ্ছেন, এটা এক্সেপশন থাকতে পারে। তো সেটা খুব কম আমাদের কমিউনিটিতে হয়তো এটা আমি যেটা আছে এটা ভেরি কমন, আপনার কম না, এটাই কমন। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে ট্যাক্স হবে না, কিন্তু হইতে পারে এক্সেপশনাল ক্ষেত্রে যদি আপনি রেন্টাল দিয়ে আরেক জায়গায় থাকেন, বা কিছু কিছু আছে ডিমড অকুপেশন, যেমন আপনি যদি বিদেশে চাকরি করেন, সেক্ষেত্রে যতদিন বিদেশে চাকরি করেন ওটা ডিমড অকুপেশন হিসেবে কাউন্ট হবে। ইউকের মধ্যে 4 বছর মনে করেন, যে কোনো কারণেই হোক এটা 3 বছর আছে, আর প্রপার্টি লাস্ট 9 মান্থ আছে, আপনি ডিজেবল হইলে 3 ইয়ার্স, এটা মোটামুটি আছে। তো আমরা ওই ডিসকাশনটা না গিয়ে আমরা যদি বাই টু লেট প্রপার্টি, যেটাতে আসলেই গেইন হবেই,
যদি গেইন হয় ট্যাক্স হবে, হ্যাঁ, লস হলে আপনি রিলিফ পাবেন। তো এই বাই টু লেট প্রপার্টি যদি কেউ বিক্রি করে, তাইলে এই ক্ষেত্রে গেইন ট্যাক্সটা ক্যালকুলেশন করার সময় তার কি কি খেয়াল রাখতে হবে, কি কি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হইতে পারে, এবং ওইটাতে যখন গেইন ট্যাক্স হবে সেক্ষেত্রে কোনো এক্সামশন আছে কিনা, এবং কি ধরনের পার্সেন্টেজের ট্যাক্স দিতে হইতে পারে, একটু যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। তো প্রথমত হচ্ছে যে আপনার যদি বাই টু লেট থাকে তাহলে তো এটা যদি আপনি বিক্রি করেন তাহলে তো ক্যাপিটাল গেইনস জেনারেট হচ্ছে। এখন এই জেনারেট করার ক্ষেত্রে তো আপনি বাড়িটা ধরেন, আমি একটা সিনারিও মেনটেন করি, বাড়িটা কিনলেন আপনি 300,000 পাউন্ড দিয়ে, এটা হচ্ছে আপনার পারচেস কস্ট, এবং এখানের মধ্যে বাড়িটা কেনার সময় যদি কোনো রিনোভেট করেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেন, তো ধরেন আপনি একটা এক্সটেনশন করছেন 50,000, তো ওইটা আপনি ক্লেম করতে, হ্যাঁ এনহান্সমেন্ট যেটা আমরা বলি, এক্সটেনশন, রেনোভেশন, হোয়াটএভার এনহান্সমেন্ট, মানে রিপেয়ার মেইনটেনেন্স না, এটা ক্লিয়ার না, এটা ক্যাপিটাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ করছেন, তো ওইটা করতে যে জিনিসটা ওইটা আপনি ক্লেম করতে পারবেন অ্যাজ এন এক্সপেন্স। আর ক্যাপিটাল গেইন যে ট্যাক্স বলতেছেন এটা এখন তো 24% মনে হয়, 18 আর 24, 18 হলো বেসিক ট্যাক্স পেয়ার আর 24% হলো হায়ার ট্যাক্স পেয়ার, 24। তো ম্যাক্সিমাম দেখা যায় যে যারা প্রপার্টি বিক্রি করে এরা হায়ার ট্যাক্স পেয়ার সেই হয়ে যায় সাধারণত, হ্যাঁ, তার একটা ইনকাম আছে এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা হয়ে যায়, এটা ব্যান্ড হায়ার ব্যান্ডে চলে যায়। তো এটা, আর যদি সে মনে করেন কোনো সময় যদি সে এই প্রপার্টিতে থাকে তো ওইটা এক্সাম্পশন পাবে, এই যে প্রাইভেট রেসিডেন্স রিলিফ হিসেবে। ধরেন অনেক ক্ষেত্রে যেটা আমি বলছিলাম আপনাকে আগে, যে আমি একটা বাড়ি কিনছি, আমি 4 বছর থাকছি, তারপরে আমার একটা অবস্থান চেঞ্জ হয়েছে, আমি আরেকটা প্রপার্টি কিনে ওইটাতে আমি থাকছি, ওইটা বাই টু লেট করে ফেলছি। জি জি। তো কিন্তু এই ক্ষেত্রে ওই যে 4 বছর আমি ছিলাম ওইটা কিন্তু আমি রিলিফ পাবো, হ্যাঁ পাবেন, হ্যাঁ ওইটা আমি রিলিফ পাবো, ওইটাতে আমার ট্যাক্স দিতে হবে না। ওইটা মেক শিওর যখন আমি ক্যালকুলেশন করব ওইটা যাতে, অনেকে ভুলে যায়, ধরেন এটা খুব কমন সিনারিও আমাদের কমিউনিটিতে, হ্যাঁ, আপনি যেটা বলছেন, এটা অনেকেই খেয়ালও করতে পারে না, যে ধরেন আপনি 15 বছর আগে একটা প্রপার্টি কিনছেন, এরপরে আপনি 4 বছর ওই প্রপার্টিতে ছিলেন, এরপরে ওইটা আপনি বাই টু লেটে ট্রান্সফার করে আপনি করছেন, এখন 20 বছর পরে আপনি একটা বাড়ি বিক্রি করতেছিলেন। এটা মনে রাখতে হবে, কারণ না হলে আপনি আপনার ওই রিলিফটা আপনি ঠিকই করে দিচ্ছেন, হারাই ফেলতেছেন। কারণ এই জিনিসগুলো মনে রাখতে হবে, যখন আপনি বাড়ি একটা ওন করবেন, 2টা ওন করবেন, তখন এই জিনিসগুলো ডকুমেন্টেড থাকা উচিত। আর আমরা ডিসকাস করেছিলাম আলী ভাই, মনে আছে যে একটা প্রপার্টি যদি হয় আপনাকে একটা ম্যানুয়াল ফাইল মেনটেন করতে হবে। হ্যাঁ, এটা এই যে আপনি এক্সটেনশন করছেন 20 বছর আগে, এটা তো আপনার হয়তো মনেই থাকবে না যে আপনি 20,000 করছেন না 50,000 করছেন, এবং অবশ্যই আপনার ডকুমেন্ট থাকতে হবে, নাহলে তো আপনি এভিডেন্স ছাড়া কিছু হবে না, কিছুই হবে না। তো এই ক্ষেত্রে আরেকটা যেটা জিনিস হচ্ছে যে অ্যানুয়াল এক্সামশন আছে 3,000 পাউন্ড, ওইটা এটা তো আগে তো অনেক বেশি ছিল, এখন আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো রাখবে না, মনে হচ্ছে এটা আস্তে আস্তে কমাবে, যে সবকিছু ডিভিডেন্ডের যে এটা 12,300 ছিল, ডিভিডেন্ডের অ্যালাউন্স কত ছিল আমার মনে নেই, 5,000 প্রথম যখন শুরু করলো 10,000 ছিল এক সময়, 10,000 ছিল, 5,000 তারপর 2,000 and 500, 1,000 ছিল, 1,000 ছিল, and 500, and আগামী বছর ফিনিশ। এগুলি সুইটনার বলে আর কি, যে সময় চেঞ্জ করে আপনাকে একটু সুইটনার দেয়, মিষ্টি করে জিনিসটা সেটা না লাগে। তো এটাও আস্তে আস্তে আমার মনে হয় আরো কমাবে। সো এখন এটা 3,000 পাউন্ড, আগামী বছর হয়তো এটা 2,000 এ আসবে, আস্তে আস্তে কমবে আর কি। আরেকটা জিনিস যেটা, রেসিডেন্সিয়াল প্রপার্টি যদি বেচেন তাহলে কিন্তু ট্যাক্সটা খুব তাড়াতাড়ি দিতে হয় 60 ডেজের মধ্যে, এটা খুব ইম্পর্টেন্ট। ওইটা 60 ডেজ একটা উইন্ডোজ আপনাকে ডিসক্লোজ করে প্রথমে করার পর 60 ডেজের ভিতরে আপনাকে নোটিফাই করতে হবে HMRC কে, তারপরে ওই ক্যালকুলেশন করে দিতে হবে, এবং আপনি যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন আপনি তো ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্সটা কিন্তু 60 দিনের ভিতরে 60 ডেজের ভিতরে দিতে হবে, এবং এটা আবার HMR সেলফ অ্যাসেসমেন্ট করার সময় ডিক্লেয়ার করতে হবে, এবং কত ট্যাক্স পে করছেন যদি ওই সময়, কারণ অবভিয়াসলি এস্টিমেটের উপর, হ্যাঁ ওইটা তো শুধু আপনাকে এস্টিমেট, কিন্তু যখন আপনি রিয়েল ট্যাক্স রিটার্ন করবেন আপনার সব ইনকাম, একদম মানুষের তো ধরেন আপনার ইন্টারেস্ট ইনকাম আছে, ডিভিডেন্ড ইনকাম আছে, বোনাস আছে, আপনার এমপ্লয়মেন্ট ইনকাম আছে, ফরেন ইনকাম আছে, লটস অফ থাউজেন্ডস অফ ইনকাম আছে। সো 20 টাইপস অফ ইনকাম থাকতে পারে একজন মানুষের। হ্যাঁ, ওই যে আমি যখন স্টাডি করছি তখন যে পার্সোনাল আইপোর্ট একটা নিউমেরিক আমাদেরকে শেখাইছিল। সো এই যে অল টাইপস অফ ইনকাম আসে, তখন ওই ক্যালকুলেশন করার সময় যদি আপনার ট্যাক্স বাড়ে তাহলে আপনি ডিফারেন্সটা দিবেন, যদি না দিতে হয় তাহলে আপনি ফেরত পাবেন। হ্যাঁ, তো এই আর কি। কিন্তু এটা কিন্তু আগে ছিল না, আগে 31 জানুয়ারি ছিল, গত 2-3 বছর ধরে এই 2018-19 ট্যাক্স রিটার্ন থেকে সম্ভবত এটা করছে 60 ডেজের, যে প্রথম 30 ডেজ করছিল, তারপর এটা 60 ডেজ হয়েছে, 30 ডেজটা টু শর্ট হয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমার কিন্তু, কারণ HMRC কথা হলো আমি তো টাকা দেখছি, তুমি তো টাকা পেয়ে গেছো, তো আমাকে টাকাটা দিয়ে দাও আর কি, আমার এস্টিমেটটা দিয়ে দাও আর কি, ক্যাশ ফ্লোর ব্যাপার আর কি, ক্যাশ ফ্লো ব্যাপার, এক্স্যাক্টলি। HMRC ইজ ভেরি ক্লেভার।
তো আরেকটা জিনিস যে পেমেন্ট অন অ্যাকাউন্টের ব্যাপারেও কিন্তু HMRC জি, তাহলে আপনি যেহেতু বললেন একটু বলেই ফেলেন আমাদের দর্শকদের জন্য, পেমেন্ট অন অ্যাকাউন্ট তো অনেক কনফিউশন থাকে। এই জিনিসটা কনফিউশন কি, এই জিনিসটা মানে ধরেন লাস্ট 5 ইয়ার্স থেকে ট্যাক্স রিটার্ন করতেছে, এভরি ইয়ার সেম মানুষটা এসে আমাকে পেমেন্টস অ্যান্ড অ্যাকাউন্টসটা কি, সে এখনো কনফিউজড। সে দিতেছে এবং তাকে প্রতি মাস আমাকে আরো 30 মিনিটস বুঝাইতে হয় যে দিস ইজ অ্যাডভান্স। পেমেন্টস অন অ্যাকাউন্ট হচ্ছে যে আপনার ট্যাক্স লায়াবিলিটি যদি মোর দেন 1000 পাউন্ড হয় একটা সার্টেন ট্যাক্স ইয়ারে, তাহলে HMRCর রুলস হচ্ছে আপনাকে পরবর্তী ট্যাক্স ইয়ারের জন্য অ্যাজ এ এস্টিমেট হিসাবে ওই সমপরিমাণ টাকা দিতে হবে। হ্যাঁ, পরবর্তী বছর যদি আপনার ট্যাক্সের পরিমাণ কম হইতে পারে, বেশি হইতে পারে, যদি কম হয় তাহলে রিফান্ড পাবেন, আর যদি বেশি হয় তাহলে অন টপ অফ দ্যাট আউটস্ট্যান্ডিং যেটা থাকে ওইটা দিতে হবে, এবং নেক্সট ইয়ারে গিয়ে আপনি এর পরের বছরের দিবেন। পেমেন্ট অন অ্যাকাউন্টটা আবার উপরে যাবে আরেকটু। হ্যাঁ, পেমেন্ট অন অ্যাকাউন্ট ইজ ডিপেন্ডস অন আপনার ট্যাক্স। সেম তো ভিএটিতেও তাই, মানে অন্য একটা ট্যাক্স এরিয়া। এটা মেইন রিজন হচ্ছে আপনি যদি কারোর পক্ষে কাজ করেন কারোর জন্য এমপ্লয়ি, তাহলে তো আপনি প্রতি মাসে টাকা প্রতি মাসে দিয়ে দিচ্ছেন। ইয়েস, আপনি যখন সেলফ এমপ্লয়েড হচ্ছেন, আপনার ট্যাক্স ইয়ার ফিনিশ হচ্ছে 5th এপ্রিল, আপনি 31 জানুয়ারি ট্যাক্স দিচ্ছেন 10 মাস, 9 মাস আরো এক্সট্রা, তো মোটামুটি 10 মাস আর কি, আমরা যদি 5 দিন কাউন্ট না করি, সারা 10 মাস টাকাটা তো আপনি ধরে রাখলে, তো ওই জন্য আপনি কিছু দিয়ে দেন পেমেন্ট। অ্যাকচুয়ালি 21 মাস, 12 মাস তো আপনি দেনই নাই কিছু, তার উপর মাসের ইনকাম ধরেন তাহলে 21 মাস। আবার অনেক সময় এটা কিন্তু আপনাকে এক্সামটা করা যায়, যদি আপনি মনে করেন যে আপনার নেক্সট ইয়ারের ট্যাক্স বিল আপনি হবে না, অথবা আপনার বিজনেস সিজ করতেছেন, ওইটা অপশন থাকে। হ্যাঁ, ওইটা আপনার ট্যাক্স রিটার্ন বলতে হবে অ্যাকাউন্টেন্টকে, যারা, অথবা আপনি যখন করবেন বলবেন যে আমার নেক্সট ইয়ারে আমি, অথবা আমার ইনকাম কম হইতে পারে, আপনি মোর অর লেস শিওর আপনি যে আপনার ইনকাম কম হবে, তাহলে আপনি ওইখানে মেনশন করতে পারেন যে আমি এত টাকা পেমেন্ট অন অ্যাকাউন্ট দিতে চাই। আবার আমাদের কমিউনিটিতে এরকম আছে, অনেকে কিন্তু ফুল টাইম কাজ করে, পার্ট টাইম জব করে, পার্ট টাইম সেলফ এমপ্লয়েড করে, উবার করে, সেক্ষেত্রে যদি 80% ট্যাক্স আপনি পেয়ের মাধ্যমে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পেমেন্ট লাগবে না। যদি আপনার সোর্স থেকে 80% ট্যাক্স মানে ডিডাক্ট হয়ে যায়, তাহলে আপনার পেমেন্ট অন অ্যাকাউন্ট দিতে হয় না। হ্যাঁ, তো এখানে অনেকগুলি এক্সেপশন আছে। হ্যাঁ, এক্সেপশন তো ট্যাক্স তো বলে বড় এক্সেপশনস, একটা রুলস 10 এক্সেপশন, সো এগুলো। থ্যাংক ইউ। তো আলী ভাই, আমাদের প্রোগ্রামের মোটামুটি লাস্ট সেগমেন্টে আমরা একটু যেটা নিয়ে আলাপ করতে চাই সেটা হইলো যে 4-5 মিনিট আছে আর, তো কোম্পানির যে ডাইরেক্টর, সাধারণত এরকম হয়েছে অনেক সময় যে আপনি একটা কোম্পানি হাউসে কোম্পানি রেজিস্ট্রেশন করছেন, তারপর কিন্তু আপনি কিছু করেন নাই, কিন্তু দেখা গেছে যে HMRC কিন্তু কোম্পানি হাউস থেকে জানছে যে আপনি একজন ডাইরেক্টর, আপনার কিন্তু ইউটিআর মানে আপনার জন্য সেলফ অ্যাসেসমেন্ট হয়ে গেছে, ওদের আপনার একটা কাগজ পাঠাইছে, আপনি ওই কাগজ ইগনোর করছেন, পেনাল্টি বুঝতেও পারেন, কিন্তু ওইদিকে না গিয়ে আমাদের যেটা ডিসকাশন আজকে থাকবে, আমি কামরুলের সাথে কথা বলবো যে এই যে কোম্পানি, আপনি যদি ডাইরেক্টর হন, আপনি আসলে কখন সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে? এখন কোম্পানি ডাইরেক্টরের সেলফ অ্যাসেসমেন্ট রিকোয়ারমেন্ট আছে, যেমন ধরেন একটা উদাহরণ দেওয়া যায়, আপনি পিওআই রান করেন না, মানে আপনি পেরোল যে সিস্টেমটা এটা রান করেন না, আপনি নিজেই একমাত্র কর্মচারী ওই কোম্পানির, আপনি টাকা নেন দেন মানে জাস্ট নিজের মনে করে, কোনো রেগুলেশন নাই। তো এই ক্ষেত্রে এই টাকাটা কেন নিচ্ছেন, কি হিসাবে নিচ্ছেন, ডিভিডেন্ড হিসাবে নিচ্ছেন না স্যালারি হিসাবে নিচ্ছেন? যে হিসাবে নেন বছর শেষে এই টাকাটা তো আপনার কোম্পানি থেকে নিয়ে গেছেন, আবার ফেরতও দেন নাই। তো এটা 3টা ক্যাটাগরি হতে পারে, ডিভিডেন্ড হতে পারে, ইনকাম হইতে পারে, অথবা এটা একটা লোন। ইন এভরি কেসেস আপনার সেলফ অ্যাসেসমেন্ট। লোন হলে তো বিপদ আছে, লোন হলে তো আপনি জানেন আপফ্রন্ট ট্যাক্স জমা দিতে হবে, বড় ট্যাক্স 32, এটা আরো বেশি আপনাকে চার্জ করবে। ওটা নিয়ে একটু ডিটেইল অন্য দিন আলাপ করতে হবে। তো ধরলাম যে আপনি এটাকে নিছেন স্যালারি হিসাবে, ডাইরেক্টর রিমিউনারেশন হিসাবে নিছেন, আপনি তো এটা কোনো রেকর্ড নাই তো, মোর দেন 1000 পাউন্ড ইনকাম, তাহলে আপনি মাস্ট সেলফ অ্যাসেসমেন্ট দিতে হবে, দিয়ে ডিক্লেয়ার করতে হবে এটা রিমিউনারেশন ছিল, তাহলে ওরা তখন ক্যালকুলেট করে এমপ্লয়মেন্ট যে ট্যাক্সটা হয় সেটা আপনি নিয়ে নেবেন। আর যদি এটা ধরেন আপনি ডাইরেক্ট ডিভিডেন্ড হিসাবে নিচ্ছেন, আপনি কোনো ইনকাম নেন না, স্টিল আপনি যেটা আমাদের ডিটেল বললেন যে ডিভিডেন্ড ইনকামে আপনি ডিক্লেয়ার করতে হবে, অবশ্যই সেলফ অ্যাসেসমেন্ট ডিক্লেয়ার করতে হবে। এটা হচ্ছে একটা ডাইরেক্টরের ক্ষেত্রে। আবার ডাইরেক্টরের কমপ্লায়েন্সের ক্ষেত্রেও ডাইরেক্টরের অনেক অবলিগেশন আছে, সেলফ অ্যাসেসমেন্ট করা লাগে, জিরো রিটার্ন দিয়ে হলেও করতে হয়। তো এগুলা আমাদের একটা কল আছে, যে কলটা নিয়ে নিই। শিওর। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমি কি তাই ইয়াত করলাম নি টেলিফোন এনটিভির লাইভ? জি, এনটিভি লাইভ, এটা অ্যাকাউন্টেন্সি এন্ড ট্যাক্স ইনসাইট প্রোগ্রাম। আপনার কোনো প্রশ্ন আছে? আমরা সেলফ অ্যাসেসমেন্ট নিয়ে, আপনার কোনো প্রশ্ন আছে আমাদের প্রোগ্রামে? হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। যে আমার একটা গড় বেচতাম আসলাম আর কি। জি। এখন এটা আমার তো গড় আছে 3-4টা, তো একটা বেচতাম আসলাম, একটু ধরে কিলা ট্যাক্স চাইবো আমার,
আচ্ছা, আপনার বাই টু লেট প্রপার্টি আছে? জি। আমার বর্তমান মর্গেজ আছে 190,000। জি। আর এটা আমি টাক্সি পয়লা 2002 লইয়া 9 গিয়া আমি এটা করছি আর কি, এই রেন্ট আউট করছি। আপনি ছিলেন এই প্রপার্টিতে আগে? 7 years। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনার প্রশ্ন, জি আপনার প্রশ্নের উত্তর দিবে কামরুল ভাই, 1 মিনিট আছে, আপনার প্রশ্নের উত্তর দেন, আমরা শেষ করে ফেলবো। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, উনি বিক্রি করবে, কত বিক্রি করবে আমি শুনতে পারি নাই। 3 লাখ। 3 লাখ পাউন্ড। সো উনার তো আমরা কস্ট প্রাইস জানি না, কস্ট প্রাইস থেকে উনি বিক্রি 1,90,000। 1,90,000, তাহলে তো 2 লাখ 1,10,000 1,10,000 এটা প্রফিট। এর মধ্যে 7 ইয়ার্স উনি ছিলেন ওই প্রপার্টিতে। তো এবং ওনার ডেফিনেটলি কোনো রেভিনিউ ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়তো থাকতে পারে, আমরা জানি না। সো ওনার বেটার হবে যে কোনো একজন প্রফেশনাল বা ইয়ার কাছে অবশ্যই উনি যাবেন। ওই যে যেটা বললাম 60 দিনের ভিতরে যখন বিক্রি করবেন ওনাকে রিপোর্ট করতে হবে। আর ওই যে আমাদেরকে শেষ করতে হবে, আমরা আজকে শেষ করতে হবে। থ্যাংক ইউ আপনাদের উভয়কে। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখবেন, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।